তো আজকে আমাদের সঙ্গে টপার টক্সে রয়েছে বিশ্বজিৎ মণ্ডল। এবং সে এই বছরই নেট তো পেয়েছে, সে সঙ্গে পশ্চিমবঙ্গ সেটও পাশ করেছে। ফলত আমাদের এই টপার স্টকের আয়োজনটা কেন করা হয় ফার্স্ট ইয়ারের পক্ষ থেকে সেটাও একটু বলে নেওয়া প্রয়োজন। এই কারণেই সেটা করা হয় যাতে করে বিশ্বজিৎ আজকে বেশ খানিকটা এগিয়ে এসছে অনেকের তুলনায়। সকলের তুলনায় তো বলা যায় না, কিন্তু অনেকের তুলনায় অনেকটাই এগিয়ে এসছে। অনেকে যারা দীর্ঘদিন ধরে নেটের পড়াশুনো করছেন, তাদের হচ্ছে নেটটা বা সেটটা পাশ করে ওঠা হচ্ছে না। এবার সেক্ষেত্রে অনেকেরই সিচুয়েশন বিশ্বজিতের সঙ্গে ম্যাচ করতে পারে, এবং যে কারণে আমরা এই টপার স্টক গুলো করি যাতে করে ছাত্রছাত্রীরা যারা বিশ্বজিতের মতো অবস্থায় রয়েছে এবং বিশ্বজিতের মোটামুটি সমগোত্রী একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা যাতে বিশ্বজিতের কথা শুনে ইন্সপায়ার্ড হয় এবং বিশ্বজিৎ যে পথে হেঁটেছে সেই পথে হাঁটলে হয়তো তারাও সফল হতে পারে। এটাই পাত্রজিয়ারফের উদ্দেশ্য, এবং সেই কারণেই এই আয়োজন। তো আমাদের সঙ্গে আজকে রয়েছে বিশ্বজিৎ, একই সঙ্গে নেট এবং কিছুদিন আগে রেজাল্ট বেরিয়েছে সেটের, সেখানেও বিশ্বজিৎ পাশ করেছে। তো বিশ্বজিৎ, কেমন লাগছে আজকে এই সাফল্যের জায়গায় এসে? তো স্যার খুবই ভালো লাগছে। প্রথমত এই যে স্যার এতদিনের যে একটা জার্নি, নেট পাস করতেই হবে এবং মানে নেট পাস করতে হবে, এই যে নেট পাস করার একটা যে জার্নি সেটা শেষ শেষ হলো এবং সেই সঙ্গে ওই পশ্চিমবঙ্গ যে সেট হয়েছে সেটাও স্যার পাস হয়েছে। আচ্ছা, বেশ। তুমি কতদিন ধরে পড়াশোনা করছো স্যার আমি বিগত নেটের জন্য? করোনার পরবর্তীতে মানে মোটামুটি 2021 শেষের দিক থেকে এবং 22-এর শুরু শুরু থেকেই, মানে টোটাল 21 শেষের দিক থেকেই। মানে একটা দীর্ঘদিনের জার্নি আজকে এসে পাত্র জিয়ারফের হাত ধরে শেষ হলো বলা যায় না, মাঝামাঝি জায়গায় একটা এসে পৌঁছালো। তুমি মোটামুটি পাত্র জিয়ারফের সঙ্গে কতদিন? স্যার আমি পাত্রু জিয়ারবের সঙ্গে বেশি দিন পরিচিত না। এই মোটামুটি গত ডিসেম্বরে যেটা পরীক্ষা হলো তার ঠিক 2 মাস থেকে 2.5 মাস, ঠিক 2.5 মাসের মতোই তার সঙ্গে আমি পরিচিত। স্যারের ইউটিউবে দেখেছিলাম এবং সেই সঙ্গে স্যারকে ফোন করেছিলাম এবং স্যার আমাকে বললেন বললেন যে এই বিষয়গুলো করো। স্যারের কথা মতো আমি সমস্ত কিছু করেছি। আচ্ছা, আচ্ছা। এবং তোমার যেই 2.5 মাসের, মানে বিগত এতদিনের পড়াশোনা তো অবশ্যই কাজে লাগে, পড়াশোনা কখনো বিফলে যায় না। আমি তোমার কাছে যেটা জিজ্ঞেস করবো সেটা, বিগত 2.5 মাসে পাঁচু জেরফের সঙ্গে তোমার কি কি পরিবর্তন ঘটেছে? মানে পাঁচু জেরফে পড়াশোনা করার পর কি কি পরিবর্তন ঘটেছে তোমার ডেলি শিডিউলে বলো বা পড়াশোনায় বলো, কি ধরনের পরিবর্তন? হ্যাঁ স্যার, প্রথমত পরিবর্তন এসেছে স্যার, মানে আগে যেভাবে আমি পড়তাম ঠিক সেইভাবে হতো না এবং স্যার যেটা শিখিয়েছেন মানে ঠিক কিভাবে আমাদের পড়তে হবে সেই বিষয়টা শিখিয়েছেন। এবং মূলত ফার্স্ট পেপারে মানে মূলত আমি কিছুই জানতাম না ফার্স্ট পেপারে, এবং এই ফার্স্ট পেপারের পড়ার জন্য আমার অনেকটাই এগিয়েছি ফার্স্ট পেপারে। তোমার পরিবারের দিক থেকে তোমার এই যে পড়াশোনা, এতে সমর্থন রয়েছে? হ্যাঁ স্যার, সমর্থন রয়েছে এবং পরিবারে মানে এই যে আমি সেট পাস করেছি এবং নেট পাস করেছি, এতে আমার পরিবার খুব খুশি এবং আশেপাশে আমার মূলত প্রথমত আমার ভাই খুব খুশি হয়েছে এবং আমার বাবা মার সাথে সেই সাথে আমার যে শিক্ষকরা রয়েছেন কলেজের, স্কুলের রয়েছে, তারাও খুব খুশি হয়েছেন এই খবরটা শুনে যে আমি নেট পাস করেছি বা সেট পাস করেছি। আচ্ছা, আচ্ছা, বেশ। আহ এবার তোমাকে আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে, এই এত খুশির মাঝেও তোমার এখনো পর্যন্ত জেআরএফ পাওয়ার টার্গেটটা, সেটাকে তুমি ভুলে যাওনি তো? না স্যার, একদমই নয়। মানে জেআরএফটা তো স্যার একটা স্বপ্ন, মানে আমাকে পেতেই হবে, সেই স্বপ্নের পেছনে এখনো দৌড়াচ্ছি, অনবরত চলছি এখনো। আচ্ছা, আচ্ছা, বেশ। আচ্ছা, আহ, তোমার তোমার যে পড়াশোনা, এর পিছনে তোমার পরিবারের লোকজনেরও সকলের একটা স্ট্রাগল রয়েছে, সেই স্ট্রাগলের কথাটাও একটু বল। তারপরে আমি যাব যে তুমি কি স্ট্র্যাটেজিতে পড়াশোনা করেছো সেটা একটু তোমার উম, যারা সহপাঠী আর কি, বা যারা এখনো পর্যন্ত পড়াশোনা করছেন এটার জন্য, তাদের একটু হেল্প করবে। স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে একটু এটা বলে দাও যে
তুমি কিভাবে, মানে তোমার সামগ্রিক পরিবারের একটা স্ট্রাগল আছে তোমাকে পড়ানোর জন্য, বা তোমারও হয়তো স্ট্রাগল আছে, সেটাও একটু বলো, তাহলে বাকিরা মোটিভেশন পাবে। হ্যাঁ, প্রথমত বলি, আমার বাবা একেবারে, মানে আমার বলতে এটা একেবারে দ্বিধা বাঁধে না। আমার বাবা এখন অন্যের বাড়িতে কাজ করে, এখনো করে। হ্যাঁ, কিন্তু সেই হিসেবে বাবা যে দেয়, মা দেয়। হ্যাঁ, সেই অর্থনৈতিক ব্যাপার দিক থেকে মানে সবার যেরকমটা রয়েছে, আমার ঠিক সেরকমটা নেই। মানে ওই ওই অর্থনৈতিক যে আমাকে কেউ যে সাহায্য করবে সেরকম নেই। বাবা কাজ করে, তারপরে আমাকে দেয়। তারপরে আমি সেটা নেই এবং আমার 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 খরচটা আমি চালাই। আচ্ছা, আচ্ছা, বেশ। আচ্ছা, আমি এবার তোমাকে বলবো তুমি কিভাবে পড়াশোনা করেছো এটা একটু বলো। হ্যাঁ, প্রথমত আমি যেভাবে পড়াশোনা, আগেই বলেছি যেভাবে পড়াশোনা করতাম আমি, আহ, ঠিক পার্ট টু জেআরএফ এর পরে আমার যে স্ট্র্যাটেজিটা রয়েছে সেটা একদম পুরোপুরি আমি চেঞ্জ করে দিয়েছিলাম। মানে আমি ঠিক করতাম যে সকালবেলা উঠে, মানে হয় না, কাব্য কবিতা পড়বো, তারপরে মাঝরাতে বা সন্ধ্যার পরে এই এই বিষয় মধ্যযুগ পড়বো বা ভাষা পড়বো, বা আবার দুপুরে আহ, উপন্যাস পড়বো এবং ফার্স্ট পেপারও পড়বো। ফার্স্ট পেপার মূলত আমি রাখতাম প্রায় 2 থেকে 4টের মতো, ওই 2 ঘন্টা করে রাখতাম আমি ফার্স্ট পেপারের জন্য। আর বাকি টাইমটা পেপার 2 এর জন্য আমি রাখতাম। আর ঠিক ঘুমোনো যাওয়ার আগে যে কবিতাগুলো আমি পড়েছি, মধ্যযুগের কবিতা বা আমাদের যে পাঠ্যের ইউনিট 10-এর যে কবিতাগুলো রয়েছে, ঠিক সেগুলো আমি আউড়ে নেওয়ার চেষ্টা করতাম। ঠিক আজকে কি কি পড়লাম, এই বিষয়গুলো আমাকে খুব হেল্প করতো। আচ্ছা, আচ্ছা, বেশ। আহ, আর তুমি হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে, মানে অন্যান্য যারা ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত পড়াশোনা করছে, নেটের জন্য লড়াই করছে, তাদেরকে তুমি কোনো সাজেশন দিতে চাও? হ্যাঁ, হ্যাঁ, প্রথমত বিশেষত একটাই জিনিস। বিশেষত আরেকটা প্রশ্ন আমি করে নিই, সেটা হচ্ছে যে বাংলার ছাত্রছাত্রীদের পেপার ওয়ান ভীতি একটা বড় জিনিস, এবং সেই সঙ্গে পেপার ওয়ান না পড়ার প্রবণতা এই ভয় থেকেই। তো সেই বিষয়গুলো তুমি কিভাবে টেকেল করেছো, সেই বিষয়গুলো একটু বলো। হ্যাঁ স্যার, প্রথমত পেপার ওয়ান পড়ার যে একটা যে ব্যাপার, যে প্রথমে আমি পেপার ওয়ানের জন্য আমার 50টার মধ্যে যখন আমি পড়তাম না, তখন আমার খুব জোর হলে 9টা 10টা বা খুব জোর হলে 11টা ঠিক হতো। কিন্তু এইবারে আমার সর্বোচ্চটা, মানে এই কমাস পড়েই পেপার ওয়ানে আমার সর্বোচ্চটা ঠিক হয়েছে। এবং এই পেপার ওয়ানের জন্যই আমি আমার এই নেটটা পেলাম এবারে। সাবজেক্টও হতোই, মানে কম বেশি সাবজেক্টে হতো, কিন্তু এই পেপার ওয়ানটা আমাকে খুব হেল্প করেছে এবারে। মানে মূলত পেপার ওয়ানের জন্য এবার আমি পাশ করতে পেরেছি। আচ্ছা, যারা পেপার ওয়ান কে ভয় পায় এবং পেপার ওয়ান পড়ে না মূলত, তাদেরকে তুমি কি বলবে? মানে পেপার ওয়ানের গুরুত্বটা তুমি যদি তাদেরকে শেয়ার করো। হ্যাঁ, পেপার ওয়ানের গুরুত্বটা এখানে, যদি আমি সাবজেক্টে 50টা বা 60টাও ঠিক করতে পারি, কিন্তু এবার যদি পেপার ওয়ানে সেখানে যদি আমার 10টা থেকে 15টা ঠিক হয়, সেক্ষেত্রে হচ্ছে না। মানে নেট কোয়ালিফাই বা জেআরএফ এর কথা তো, মানে পেপার ওয়ানে যদি 30টা বা 35টা যদি ঠিক না করা যায়, তো অন্তত জেআরএফ টা পাওয়া তো খুব অসম্ভব ব্যাপার। পেপার 2 পড়ে যে জেআরএফ পাবো, এই আশাটা করা একদম পুরোটাই মানে কল্পনাতীত বাইরে। মানে পেপার 2 পড়ে যে 100টার মধ্যে যে 70টা বা 72টা ঠিক করব, এরকমটা করা মানে অনেক ব্যাপার। সেক্ষেত্রে পেপার ওয়ানে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে পড়ি বা একটু মাথা লাগাই, সেক্ষেত্রে নম্বরটা আমাদের অনেকটা বেশি নম্বর চলে আসে। হুম, তার মানে তুমি বলতে চাইছো, মানে আমি এক্স্যাক্টলি যে কথাটা বলি, যে পেপার টু এর বোঝাটাকে কমানোর জন্য পেপার ওয়ানটা পড়া উচিত, যেহেতু ওখানে একটা লেভেল পরে প্রচুর মুখস্থের জায়গা চলে আসে পেপার টু এর ক্ষেত্রে, এবং সেই জায়গা থেকে পেপার ওয়ানে অনেকটা কম মুখস্থের জায়গা, বরং বুঝে কাজ করা যায়, এবং কি বলি, প্রশ্ন উত্তর দেওয়া যায়। এটা হচ্ছে সব থেকে বড় সুবিধার জায়গা পেপার ওয়ান যদি পড়া থাকে। বেশ। আহ, আমি তোমাকে এবার একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে পাথুরিয়ার একটা প্রতিষ্ঠান, শুধু পড়াশুনো ছাড়াও এখানে টেস্ট, তারপর হচ্ছে নোট, এই সমস্ত ব্যাপার রয়েছে। তো এই সমস্ত ব্যাপারগুলো তোমাকে কিভাবে হেল্প করে? হ্যাঁ, প্রথমত পত্র জেআরএফ এর যে নোটগুলো সেগুলো একটু মানে আমি অন্যান্য জায়গায় পড়িনি, কিন্তু আমার মনে হয়েছে একটু উন্নত মানের।
মানে একটু হাইলি কোয়ালিটি। সেক্ষেত্রে আমি নোটস গুলো পড়েও কিছু কিছু মানে অনেক জায়গায় সেগুলো বুঝতে পেরেছি। পেপার ওয়ান হোক, বা আমি তো দুটোই পড়ি, পেপার ওয়ান পেপার টু, দুটোতেই ঠিকঠাক বোঝা যায় আর কি। তোমাদের এখনো পর্যন্ত রানিং ব্যাচ আছে, রানিং ব্যাচ থেকে বেশ কিছু ছাত্রছাত্রী তোমাদের মতোই যারা পাশ করেছে, জিআরএফ পেয়েছে। তো এবার তাদের কাছ থেকে আমাদের একটাই আশা থাকবে, তোমাদের কোর্সের ডিউরেশন শেষ হওয়ার আগেই তোমাদের জিআরএফ হয়ে যাক। ঠিক আছে? তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, যেন নেক্সট পরীক্ষাতেই আমরা একটা জিআরএফ দেখতে পাই তোমাদের কাছ থেকে। যারা এবার নেট পাস করলে পরের বার যেন জিআরএফটা আমরা পাই। আমাদের দিক থেকে যা যা করার প্রয়োজন আমরা করব। তোমাদের দিক থেকেও তোমরা প্রচুর নিজেদের পরিশ্রমের জায়গাটা থেকেও কিন্তু খামতি দিও না। কারণ নেট পাস হয়ে গেলেই অনেক ছাত্রছাত্রীর একটা, সেটা অহংবোধই হোক আর যাই হোক না কেন, অনেকটা পড়াশোনায় ঢিলেমি চলে আসে। হ্যাঁ, সেখানে কারণ খানিকটা ওই পিএইচডি পাওয়ার জন্য একটা ঝোঁক কাজ করে, এই সমস্ত ব্যাপারগুলো। তো সেখানেই যেন আমরা আশা করব যে তোমার জিআরএফ পাওয়ার লড়াইটা না বন্ধ হয়ে যায়। হ্যাঁ স্যার, কেমন? লড়াই কখনোই বন্ধ হবে না। যতক্ষণ না জ্যারে পাচ্ছি ততক্ষণ লড়াই চলবেই। লড়াইয়ের ময়দান ছেড়ে আমরা পালিয়ে যাব না। বেশ। আর স্যার আরেকটা কথা থ্যাংক বলতে ইউ। চাই, মানে যারা নেট হুম পরীক্ষা হুম। দেবে, হ্যাঁ। হ্যাঁ স্যার আরেকটা কথা বলতে চাই, যারা নতুন হুম, নেট বাহ। পরীক্ষা দেবে, তারা এক দুইবার মানে পরীক্ষা দিয়ে হচ্ছে না এই হতাশটা যেন নয়। আমার নিজের কথা বলছি, আমি আগে 4বার দিয়েছি, এবার ফিফথ অ্যাটেম্পটে আমার হলো। মানে আমি কখনো হাল ছেড়ে দেইনি, মানে আমি চেষ্টা করেছি যে আমার একদম। হবেই। তাই তোমরা মানে একদম। আমি নতুনদের কথা বলবো, তোমরা যারা একবার দুবার বা 3বার দিচ্ছ, তারা হচ্ছে না দেখে ভেঙে পড়ার কোনো কারণ নেই। তোমরা চেষ্টা চালিয়ে যাও, যদি তোমরা পরিশ্রম করতে পারো, সে ফলটা তোমরা অবশ্যই পাবে, যেটা আমি এখন পেয়েছি। হ্যাঁ, একদম একদমই ঠিক কথা বলেছো তুমি। নেট পরীক্ষাটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যায়, যেখানে তুমি নেট পড়ছো এবং তোমার যতক্ষণ না রেজাল্টে তুমি জিআরএফ দেখতে পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা কখনো বন্ধ হয় না। একদমই এক্স্যাক্টলি তুমি ঠিক কথা বলেছো। ঠিক আছে বিশ্বজিৎ, ধন্যবাদ তোমাকে। তুমি আজকে সময় দিয়েছো। তোমার তোমার হচ্ছে আজকে একটা, এটা একটা অবশ্যই আনন্দের খবর, কিন্তু এটা সর্বোচ্চ আনন্দের খবর নয়। সর্বোচ্চ আনন্দের খবর আমরা পাবো সেই দিন যেদিন তোমার জিআরএফ হবে। কেমন? হ্যাঁ স্যার। বেশ। ধন্যবাদ ধন্যবাদ তো। ঠিক আছে। হ্যাঁ ধন্যবাদ স্যার।